অনেক ধন্যবাদ দীপশিতা। দীপশিতা সুন্দরভাবে তরুণ প্রজন্মের কথা তুলে ধরল আপনাদের সামনে। পরের বক্তা আরও এক তরুণ, তিনিও এবার ভোটে দাঁড়িয়েছেন চুঁচুড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষে দেবাংশু ভট্টাচার্য। দেখুন, এবারের নির্বাচনটা অনেক বেশি মানুষের ব্যক্তিগত পরিসরে চলে এসছে। একথা বাস্তব। মানুষ কি খাবে, মানুষ কি পড়বে, মানুষের ধর্মাচরণ কি হবে, মুখের ভাষা কি হবে, ধর্মাচরণ করলেও ধর্মাচরণের মধ্যে ঠিক কোন দেবতার পুজো করতে হবে, কতখানি উচ্চস্বরে ডিজে বাজিয়ে সেই দেবতার নাম করতে হবে, সেই সবটাই এবারের আলোচনার অংশ হয়েছে। এবং সেটা সত্যিই দুঃখের বিষয়। একজন নতুন প্রজন্মের রাজনীতি ব্যক্তি হিসাবে আমার তো ব্যক্তিগতভাবে সকালবেলা টিভি চ্যানেল চালালে, বিতর্ক চালালে, নিজেও যখন পার্টিসিপেট করি 10 বার ধর্মের নাম উচ্চারণ হয়, হিন্দু 20 বার, মুসলমান 20 বার উচ্চারিত হয়, ভালো লাগে না। কিন্তু দুঃখের বিষয় 2014 সালে যে দলটা ভারতবর্ষের মাটিতে ক্ষমতা এসছে, তারা ভারতবর্ষের সংস্কৃতিটাকে সম্পূর্ণ রকমভাবে বদলে দিয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজনৈতিক ন্যারেটিভকে বদলে দিয়েছে। কিন্তু তারপরেও এই রাজনৈতিক দলটা যখন গোটা ভারতবর্ষ দখল করতে পেরেছে, অলমোস্ট অনেকগুলো রাজ্য, দক্ষিণের কয়েকটা রাজ্য বাদ দিলে, তখন কিন্তু এই যে দীপশিতা ধর, আমার রাজনৈতিক কলিগ, আমার বিরোধী দলের একজন যুবনেত্রী, তিনি বলছিলেন ফ্যাসিজমকে মাছ ভাত ইত্যাদি দিয়ে আটকানো যায় না। আমি বলছি ফ্যাসিজমকে কিভাবে আটকানো যায় তার পাঠ কে বেশি ভালোভাবে দিতে পারবে বলুন তো, মানিক সরকার না মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ আমাদের প্রতিবেশী একটা রাজ্য ত্রিপুরা, সেটাও কিন্তু বাঙালি অধ্যুষিত একটা রাজ্য। সেই রাজ্যকে ফ্যাসিজমকে আটকানো যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2021, 2024 বারংবার আটকেছেন এবং আটকে প্রমাণ করেছেন যে আটকানো যায়। এবং তাদের সমস্ত মেশিনারির বিরুদ্ধে একা একজন মহিলা দাঁড়িয়ে হাওয়াই চটি সাদা শাড়ি পরে এই গোটা মেশিনারিটা, যেটা গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায় দখল করেছেন, তিনি আটকে দেখিয়েছেন। মুশকিলের জায়গাটা হচ্ছে এবার বাংলা কার, রাজনৈতিকভাবে যদি প্রশ্ন করেন কার, আর যদি সাধারণ প্রশ্ন করেন কার মানে তো আমাদের সবার, এখানে যারা বসে আছেন, রাজনৈতিক দলমত, ভাষা, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের এই বাংলা। কিন্তু যদি বলেন রাজনৈতিকভাবে কার দিকে বাংলার মানুষ গেল, তাহলে সহজভাবে আমি একটা কথা বলতে পারি। কারণ ব্যক্তিগতভাবে এসআইআরের লাইনে তো আমিও দাঁড়িয়েছিলাম, আমার সব ভাই বোনেরা মিলে দাঁড়িয়েছিল। এসআইআরের লাইনে দাঁড়ানোর সময় আমি আমার ভাই বোনেদের চোখ মুখ, আমার লাইনে দাঁড়ানো আর 5টা মা কাকিমা যারাই দাঁড়িয়েছিলেন, তাদের কিন্তু মানে সমস্ত রকম নির্বিশেষে, সমস্ত ধর্মজাতি নির্বিশেষে লাইনে তারা দাঁড়িয়েছিলেন। পাশ দিয়ে যখন কিছু মানুষ টোটো নিয়ে, অটো নিয়ে যাচ্ছেন, সেখান থেকে মুখ বাড়িয়ে যখন এই লাইনে দাঁড়ানো মানুষগুলোর দিকে তাকাচ্ছেন, তখন আমি লক্ষ্য করেছিলাম এই লাইনে দাঁড়ানো মানুষগুলো কতটা ইতস্তত বোধ করছেন। কারণ তারা আজকে লাইনে দাঁড়িয়েছেন এটা প্রমাণ করতে যে তারা দশকের পর দশক যে মাটিতে রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, তাদের কারো দাদু ঠাকুরদা যে মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে কেউ প্রাণ দিয়েছে, কেউ জেলে গেছে এবং জেলে পাঠিয়েছে, কেউ হয়তো ধরিয়ে দেওয়ার কাজ করেছে, আজকে যারা দেশ চালাচ্ছে তাদেরই পূর্বসূরীরা, আজকে সেই পূর্বসূরীরা আঙুল দেখিয়ে বাঙালিকে জিজ্ঞেস করছে, এ বাঙালি তো বাঙালি হাইয়া বাংলাদেশি হ্যাঁ প্রুফ কর। এই যে প্রমাণ করার লাইনে তারা দাঁড়িয়েছেন, তাদের মুখ চোখ, তাদের যে ভাষা, তাদের যে এক্সপ্রেশন, তাতে যে ইতস্তত বোধ, তাতে যে অপমানের ছাপ আমি লক্ষ্য করেছি। আমার বিশ্বাস ইভিএমের দখল এই মানুষগুলো নিয়েছেন, ইভিএমের দখল এই মানুষগুলোর আশেপাশে থাকা মানুষগুলো নিয়েছেন। বহু মানুষ যারা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, অন্তত আমি তো ব্যক্তিগতভাবে যখন একটা বিধানসভা, চুঁচুড়া বিধানসভার অলিতে গলিতে ঘুরেছি, কারণ আমার বিধানসভায় যেমন বড় অংশের মতুয়া ভোটার আছেন, এসসি ভোটার আছেন, মানে মতুয়া বাদ দিয়েও যে এসসি আছেন তারা রয়েছেন। আমার বিধানসভায় যেমন পোলবার মতো অঞ্চল রয়েছে যেখানে এসটি ভোটার রয়েছে, তেমন ব্যান্ডেলের মতো এলাকা রয়েছে যেখানে অবাঙালি ভোটার রয়েছে, আর বর্ধিষ্ণু বাঙালি মানুষ তো আছেনই। সমস্ত জায়গাতে প্রতিটা বুথে 2-4জন মানুষ এসে কাঁদতে কাঁদতে বলেছে, বাবু নামটা কেটে দিয়েছে, কি করি বলো তো। একজন পুরোহিতের সঙ্গে আলাপ হয়েছিল, তার 81 বছর বয়স, 50 বছর ধরে তিনি পুজো করছেন, চুঁচুড়া টাউনে 1 নম্বর ওয়ার্ডে তার বাড়ি, এলাকার খুব পপুলার পুরোহিত। সেই মানুষটা কাঁদতে কাঁদতে বলছে, আজ বাঁচবো না কাল কদিন বাঁচবো জানি না, এই বয়সে নামটা কেটে দিল, বাবু কি বলি বলো তো, বলে হাউ হাউ করে কেঁদে আমায় জড়িয়ে ধরেছে। এই মানুষগুলোর যে প্রতিবেশী, ইনি যে মন্দিরে পুজো করতে যান, সেই মন্দিরগুলোর মধ্যে অনেক মন্দিরে বিজেপির নেতারাও এসেছেন, এসে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। সেই মন্দিরে প্রচুর মানুষ আসেন ফুল নিয়ে, মালা নিয়ে, নারকোল নিয়ে। আপনার কি মনে হয়
তারা সেই পুরোহিতটার কান্না যখন রোজ পুজো দিতে এসে দেখবেন, তাদের কাছে ধর্মের মানেটা ঠিক কী দাঁড়াবে? এটা একটু ভেবেছেন? আমার বিশ্বাস এইটা এবার নির্বাচনে ফ্যাক্টর। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 100টা প্রকল্পে তাদের জীবন বদলেছে একদিকে, আরেকদিকে একটা রাজনৈতিক দল দিল্লিতে বসে শুধু লাইনে দাঁড় করিয়েছে আর আপনাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কখনো 2016-তে আপনি কালো টাকার মালিক নন তো, এই অভিযোগে আপনাকে লাইনে দাঁড় করিয়েছে। কখনো এইবার আপনি দেশের নাগরিক তো, আপনি রোহিঙ্গা নন তো, এই অভিযোগে লাইনে দাঁড় করিয়েছে। আজকে বাংলার মানুষ কি ইভিএমের বোতাম চেপার আগে আপনাদের মনে হয় না এটা ভাববে? যারা একটা ইঞ্জিন নিয়েই আমাদের দিকে এতবার আঙুল তুলছে সুদূর গুজরাটে বসে বসে, তাদেরকে যদি আরেকটা ইঞ্জিন চালানোর সুযোগ দিই, তাহলে শুধু লাইনে দাঁড়ানো নয়, এবার হয়তো কম্বল বিছানাটা নিয়েও লাইনে শুতে হবে, কারণ বাড়ি যাওয়ার আর সময় থাকবে না। আমার মনে হয় এবার নির্বাচনটা এই সমস্ত মানুষগুলোর এবং তাদের সিদ্ধান্তের। থ্যাংক ইউ। পরের বক্তা।